হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি প্রশান্ত নীলকে নিয়ে। তো জেনারেলি কী হয় যে ধরুন এক বছর আগে কোনো টিজার ইত্যাদি এলে কোনো সাউথ ইন্ডিয়ান ফিল্ম, প্যান ইন্ডিয়া ফিল্মের, সেই সময় কেউ ইন্টারভিউ ইত্যাদি দেয় না। ছবি রিলিজের আগে যখন প্রমোশন ইত্যাদি চলে সেই সময় ইন্টারভিউ দিয়ে থাকে ডিরেক্টররা বা অ্যাক্টার্সরা। বাট এইটার ক্ষেত্রে এই ছবি ড্র্যাগন বলে যে ছবিটা এনটিআর প্রশান্ত নীলের যে কোলাবোরেশন, সেটার যেই গ্লিমস ড্রপ করেছে, কালকে জুনিয়র এনটিআরের জন্মদিন ছিল এবং যেরকম আমাদের কাছে আপডেট ছিল যে দেবরা 2 এর পোস্টার আসবে, গড অফ ওয়ারেরও অ্যানাউন্সমেন্ট টিজার আসবে, ওগুলো কিছুই আসেনি। ওগুলো পুরোপুরি আর কি ফেক আপডেট ছিল আর কি, ফ্যান ক্লাবদের তরফ থেকে আর কি রিউমার ছিল। যাই হোক, বাট যেটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রশান্ত নীল কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে, ভারতবাজ জাঙ্গানকে গালাটা প্লাসের যে চ্যানেল আছে সেখানে এসে সেই ইন্টারভিউ দিয়েছে এবং সেখানে এই প্রজেক্টটাকে নিয়ে বিভিন্ন জিনিস সে খোলসা করেছে। এবার দেখুন, এই ইন্টারভিউটা দেওয়ার একটা পারপাস রয়েছে। এই ছবিটা মানে এরকম আপডেট ছড়িয়েছিল যে জুনিয়র এনটিআর ওয়াজ নট হ্যাপি উইথ দ্য ফিল্ম, তাই জন্য কিছুটা অনেকটা পোর্শন শ্যুট করা হয়ে গেছিলো, সেটাকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। তারপরে মাঝে 4 মাস শুটিং বন্ধ ছিল, তারপরে আবার করে রিরাইটিং হয়েছে, তার পরবর্তীতে আবার শুটিং শুরু হয়েছে এবং শুটিংয়ের মাঝেও কাজ আটকে গেছিলো। লুক নিয়ে হ্যাপি ছিল না এনটিআর, প্রশান্ত নীলের সাথে কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স হচ্ছিলো, এই ধরনের আপডেট এসেছিলো। তখন মাইত্রী মুভি মেকার্সকে বেরিয়ে এসে নিজেদেরকে আপডেট দিতে হয়েছিল যে না, সব কিছু অন ট্র্যাক আছে, একটা স্কেডিউল আর একটা স্কেডিউলের মাঝে একটু প্রিপারেশন টাইম লাগে, সেই জন্য আর কি এখন বন্ধ রয়েছে। তো এই ধরনের জিনিসপত্র প্রজেক্টটাকে নিয়ে অনেক কিছু হয়েছে। প্লাস এই লুকটা, জুনিয়র এনটিআরের যে লুকটা, সেটাকে নিয়ে প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি হয়েছে। ইভেন তেলেগু ফ্যান্সদের মধ্যে, মিডিয়ার মধ্যে তারা খুব খেপে গেছিলো এই লুকটা দেখে, যে কীরকম অসুস্থ টাইপের লাগছে। আপনারা যদি জুনিয়র এনটিআরকে দেখেন তখন পাবলিক অ্যাপিয়ারেন্স তার, তো সেখানে তাকে প্রচণ্ড রোগা লাগছিলো, প্রচণ্ড ফেল লাগছিলো আর কি, ফ্রেল। তো সেই সব কারণে সেগুলোকে জাস্টিফাই করবার জন্যই এই ইন্টারভিউটা দেওয়া হয়েছে আর কি, সেটা পরিষ্কার। এবার যেটা হচ্ছে প্রথম কথা, যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন তার ছবির একটা সার্টেন কাইন্ড অফ লুক অ্যান্ড ফিল, একটা কালার প্যালেট যেটা ডার্কার টোন, সেটা কেন প্রত্যেকবারই থাকছে। তো সে বলেছে দিস ইজ দ্য লাস্ট ফিল্ম ওয়্যার আই এম ডুইং দিস, এবং এটা আমি করছি বিকজ আমাকে সবাই বলেছে এটা, বাট তারা বলছে বলেই আমি চেঞ্জ করে দেবো সেটা না। আমার স্টোরিটার যেরকম ডিমান্ড করছে, যে ধরনের ট্রিটমেন্ট, যে ধরনের লুক অ্যান্ড ফিল, আমি সেটাই দিচ্ছি এবং দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ মাই ট্রিলজি, এবং এর পরবর্তীতে আমি কিছু কালারফুল কিছু ট্রাই করব, ঠিক আছে, সেটা তিনি বলেছেন। আর এছাড়া তিনি বলেছেন যে তার সব কমিটমেন্টস যেগুলো দেওয়া রয়েছে সেগুলো একবার শেষ হয়ে গেলে তার পরবর্তীতে তিনি একটা মাইথোলজিক্যাল স্টোরি, যেটা লিখেছেন তিনি অনেকদিন আগে থেকে ডেভেলপ করেছেন, সেটা তিনি বানাতে চান। এবং তিনি এটাও বলেছেন যে জুনিয়র এনটিআরের সাথে যখন তার ডিসকাশন চলছিল, মাঝখানে তারা এরকম ডিসাইড করেছিল যে তারা মাইথোলজিক্যাল কিছু একটা অ্যাটেম্প্ট করবে আর কি, মাঝে আর কি তাদের এরকম ডিসকাশন হচ্ছিল, সেটাও তিনি ইন্টারভিউর মধ্যে বলেছেন। যাই হোক, তো এইটা আর কি তিনি বলেছেন যে এই ছবিটা লাস্ট ছবি, এর পরবর্তীতে তার কমিটমেন্ট শেষ হয়ে গেলে সেটা মাইথোলজিক্যাল ছবি অ্যাটেম্প্ট করবে, যেটা তার লেখা রয়েছে। আর এছাড়া এই ডার্কার টোনটা তিনি আর কন্টিনিউ করবেন না। আচ্ছা, তাকে যখন শেয়ার্ড ইউনিভার্সের ব্যাপারে বলা হয়েছে, দেখুন মানে জেনারেলি এই ধরনের গ্লিমস ইত্যাদি ড্রপ করার পর লোকের সঙ্গে সঙ্গে ইউনিভার্স, ফ্যান থিওরি বানাতে শুরু করে দেয় সালার ইউনিভার্সের মধ্যে, ঠিক আছে। পৃথ্বীরাজ সুকুমারনের টুইট যে বরদরাজার মান্নার ক্যারেক্টারটা তাকে নিয়ে আর কি করেছে, মানে শেয়ার্ড ইউনিভার্সের পার্ট, হ্যান ত্যান, এই ধরনের দেখবেন প্রচুর থিওরি ঘোরাফেরা শুরু করে দিয়েছে। তো সেটার কোথাও কি একটা জবাব আর কি মানে প্রশান্ত নীল দিয়ে দিয়েছে এই ভিডিওটার মধ্যে, মানে ইন্টারভিউটার মধ্যে। সে বলেছে যে আমি এই ইউনিভার্সের আইডিয়াটা ভেবেছিলাম, ইন্ডিয়াতে প্রচুর ডিরেক্টার্সরা করছে, আমি ভেবেছিলাম একবার, কিন্তু তারপরে আমি জিনিসটাকে ফিট বসাতে পারিনি। আমার মনে হচ্ছে যে আমি মানে ঠিকঠাক গল্পটার সাথে জাস্টিফাই করতে পারবো না, ড্রামাটার সাথে জাস্টিফাই করবো না, তাই জন্য আমি করিনি। সে বলেছে যে হলিউডে এটা বহুদিন ধরেই হচ্ছে, ইন্ডিয়াতে অনেক ডিরেক্টার্সরা করছে এবং ফিউচারে যদি সে করে সেটা টাকার জন্যই করা হবে, বাট এখন তার মাথায় কোনো আইডিয়া নেই। তো কেজিএফ, সালার এবং ড্র্যাগন বলে যে ছবিটা, এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডালোন ছবি। এবার তাহলে ট্রিলজি বলছে কেন? কারণ একটা সিগনেচার স্টাইল, একটা কমন থিম রয়েছে সবগুলোর মধ্যে, যেরকম আপনারা দেখেছেন যে ডেথ ট্রিলজি আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র আছে না, একটা ডিরেক্টরের 3টে ছবি, 3টে স্ট্যান্ড অ্যালোন, বাট একটা কোথাও সেম থ্রেড দিয়ে কানেক্টেড আছে। তো সেইটার ব্যাপারেও তিনি বলেছেন যে কী কমন থিম আছে এই 3টে ছবির মধ্যে। তিনি বলছেন যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যখন হয়েছে 1947-এ, সেই সময়টাতে মানে দেশটা যে কোনো দিকে আর কি যেতে পারতো আর কি, নিজের এম্পায়ার তৈরি করে নিচ্ছে লোকে, ঠিক আছে, নিজের মতো আর কি একটা সিন্ডিকেট চালাচ্ছে, বা একটা মানে একটা ক্রাইম লর্ড, গ্যাং লর্ড, এরকম টাইপের ওয়ার লর্ড, এই টাইপের জিনিসপত্র হয়ে যাচ্ছে। তো অনেক রকমের আর কি এম্পায়ার তৈরি করার একটা পসিবিলিটি ছিল। তো আমি ওই টাইম পিরিয়ডটাকে নিয়ে, ওই 1947-এর টাইম পিরিয়ডটাকে, ওর পরবর্তীতে মানে কেজিএফও দেখবেন যে ইন্ডিপেন্ডেন্সের জাস্ট 20 বছর পরের গল্প আর কি, এটাও 1967-এর গল্প। তো এরকমই আর কি, এরকম একটা টাইম পিরিয়ড, 60s 70s, ইভেন সালারের ক্ষেত্রেও দেখবেন ওই সময় থেকেই শুরু হচ্ছে। তো উনি বলছেন যে এইখানে একটা পসিবিলিটি ছিল, এবার তারপরে হোয়াট ইফ, ওই পসিবিলিটিটা নিয়ে আমি আর কি কাজ করি আর কি, এবং একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখাবার চেষ্টা করি। তিনি বলেছেন যে সালার এবং কেজিএফের তুলনায় সেখানে যে লেভেল অফ ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড দেখানো হয়েছে, এই ছবিটাতে জিনিসপত্র অনেক বেশি রিয়েলিস্টিক, অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি ক্লোজ টু রিয়ালিটি রেখেছেন কম্পেয়ার টু কেজিএফ অ্যান্ড সালার, এটা তিনি বলেছেন। আর এছাড়া তিনি এটাও বলেছেন
যে এই যে ছবিটা আসছে মানে ড্র্যাগন বলে যে ছবিটা 1967-এর টাইম পিরিয়ডটাকে তারা ক্যাপচার করবার চেষ্টা করছে, তিনি কিন্তু মানে ছবিটার ব্যাপারে বলার সময় বলেছেন যে এখন হয়তো আপনারা ছবিটার বাইরে থেকে দেখে বুঝতে পারছেন না, বাট উই উইল মেক আ গুড পেট্রিয়টিক মুভি। তো এই যে কথাটা বলেছে এখান থেকে নানান রকমের আরও স্পেকুলেশন হচ্ছে যে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, সে হয়তো একজন ভিলেন, ওয়ান অফ দ্য ভিলেন্স। এটা তো বারবার এনটিআর মানে প্রশান্ত নীল বলছে যে এনটিআরের চরিত্রটা আর কি একজন ভিলেনের চরিত্র, ওয়ান অফ দ্য ভিলেন্স আর কি, মোস্ট এক্সপেন্সিভ ভিলেন আমরা কাস্ট করেছি। এবং অনিল কাপুরের ক্যারেক্টারের ব্যাপারেও কিন্তু তিনি সেম কথাই বলেছেন যে আপনাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে এই ক্যারেক্টারটা পজিটিভ, বাট হি ইজ দ্য বিগেস্ট ভিলেন আর কি। তো এইভাবেও বলেছেন। এবার দেখুন, এটা আমরা প্রত্যেকে জানি, এগুলো এখন ডিরেক্টর হাইপ আপ করবার জন্য বলছে। এনটিআর কোনোদিনও, এনটিআর জুনিয়র আপনার মনে হয় যে সে একটা হিরো, তো সে মানে পুরো অ্যান্টাগনিস্টের চরিত্র করবে, এটা কোনোদিনও হতে পারে না। ডার্ক ক্যারেক্টার হতে পারে, গ্রে শেডেড হতে পারে, বাট তার মধ্যে কিছু মানে একটা কোয়ালিটি এরকম থাকবে যেখান থেকে আর কি তার একটা ট্রান্সফরমেশন হতে পারে, ডাবল রোল হতে পারে, যেটা আপডেটও রয়েছে যে ডাবল রোল হতে পারে, যে ও হয়তো খারাপ এই ক্যারেক্টারটা যেটা দেখাচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, লুগার নামটা হচ্ছে এটা জার্মান পিস্টলের কথা, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ইউজ হতো লুগার বলে, তো সেটার উপরেই নামটা রাখা হয়েছে। এবার মাইট বি হয়তো একটা ডাবল রোল হতে পারে, পুলিশ কাউকে হয়তো অনিল কাপুর ডন সিনেমার মতো কাউকে প্লান্ট করেছে। আমরা জানি যে প্রশান্ত নীলের কাজের মধ্যে প্রচুর অমিতাভ বচ্চনের কাজের রেফারেন্স থাকে, সেটা আমরা কেজিএফের ক্ষেত্রে দেখেছি, সালারের ক্ষেত্রে দেখেছি। তো সেই জিনিসটা কিন্তু এবারেও থাকতে পারে, ডনের মতো একটা টুইস্ট হতে পারে যে আরেকটা এনটিআরের লুকালাইককে ওখানে প্লেস করে দিয়েছে, তো সেখান থেকে একটা পেট্রিয়টিক মুভি হচ্ছে আর কি। তো সেরকম একটা জোনের মধ্যে হতে পারে। বা আরেকটা যদি জিনিস আপনারা এই গ্লিমসটাকে ভালো করে লক্ষ্য করেন, যে জুনিয়র এনটিআরের ক্যারেক্টারটাকে প্রথমে প্রচণ্ড রুথলেস দেখাচ্ছে, বাট পরবর্তীকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটার মধ্যে একটা কোথাও ট্রান্সফরমেশন আছে, রক্ত লেগে দাঁড়িয়ে রয়েছে, একটা কাঁপছে, পুরো বডিটা শিভার করছে, তো সেরকম একটা লুকও আমরা তার দেখতে পাচ্ছি আর কি। তো মাইট বি একটা কিছু দেখে এরকম এদের কাণ্ড কারখানা দেখে বা ড্রাগস মানুষকে কতটা এফেক্ট করে আর কি, সেটা দেখে তার মধ্যে একটা পরিবর্তন আসছে। তো এরকম কিছু একটা হলেও হতে পারে আর কি, নাহলে পেট্রিয়টিক মুভির কথাটা সে বলছে কেন। আর এছাড়া জুনিয়র এনটিআরের লুকটা নিয়ে সে বলেছে যে আমি জুনিয়র মানে আমরা উই ওয়ার অ্যাবাউট টু স্টার্ট শুটিং, বাট সেই সময় আমি জুনিয়র এনটিআরকে বলি যে আপনি যদি আরেকটু লিন হন তাহলে এই অ্যাসাসিনের লুকটাতে আপনাকে বেশি মানাবে। তো জুনিয়র এনটিআর তখন সেটা ডিসাইড করে নেয় এবং তারপরে সে নিজের বডির উপর কাজ করতে শুরু করে। হি লস্ট 15 কিলোস এবং টিমের সবাই, জুনিয়র এনটিআরের যারা বন্ধু বান্ধব, ইভেন ফ্যামিলির লোক, ওনার ওয়াইফ, সবাই আর কি প্রশান্ত নীলের ওপর প্রচণ্ড খেপে ছিল যে এতটা আর কি মানে ওয়েট লস করছে। এবং সেটা এনটিআরের ডিসিশন ছিল। এনটিআর পরের দিন থেকে আর কি নিজের ট্রেনারকে ডেকে নিজের লুকের ওপর কাজ করতে শুরু করে দিয়েছিল। এটা সে বলেছে আর কি, লুকটাকে নিয়ে আর কি যে জিনিসটা বলেছে। আচ্ছা, এছাড়া এটাও বলেছে জুনিয়র এনটিআরের সাথে তার প্রথম ডিসকাশন হয়েছিল 5 বছর আগে, তখন তারা আইডিয়াটা ডিসকাস করেছিল। এবং তিনি বলছেন যে এইটা আমার লেখা এখনো অব্দি সব থেকে ডার্কেস্ট ক্যারেক্টার, প্রচণ্ড ভায়োলেন্ট একটা ডার্কেস্ট ক্যারেক্টার। এবং জুনিয়র এনটিআর যে এরকম একটা চরিত্রকে হ্যাঁ বলেছেন, এটাই আর কি খুব তিনি রিস্ক নিয়েছেন আর কি। সচরাচর কোনো হিরো এরকম প্রজেক্টকে হ্যাঁ বলবে না, এটা তিনি বলছেন। এবার দেখা যাক সত্যি মানে অ্যানিমাল লেভেলের কিছু হয় কিনা, মানে অ্যানিমালের রণবীর কাপুর যে চরিত্রকে হ্যাঁ বলেছে ওটা হিরো জীবনে হ্যাঁ বলবে না, সেরকম চরিত্র অলরেডি রণবীর কাপুর করে দিয়েছে। এবার তার পরবর্তীতে জুনিয়র এনটিআর এমন কি ক্যারেক্টার করবে দেখা যাক সেটা। মানে এগুলো মানে যেটা আগে বললাম যে বিল্ড আপের জন্য বলতেই হয় ডিরেক্টরকে, অবশ্যই স্টার, এত বড় স্টার, তার ব্যাপারে তো বলবেই। তো যাই হোক, সেইটা একটা বলেছে আর কি প্রশান্ত নীল, যে জুনিয়র এনটিআর 5 বছর আগে আমাদের আলোচনা হয়েছিল। এবং জুনিয়র এনটিআর যেটা নিয়ে কনসার্ন ছিল যে হি ওয়াজ নট কনসার্ন অ্যাবাউট দ্য শর্টস, যে আপনি কীভাবে একটা সিনকে এলিভেট করবেন, আমার কি এলিভেশন থাকবে, কী ধরনের শর্টস থাকবে। হি ওয়াজ নট কনসার্ন অ্যাবাউট দ্যাট, হি ওয়াজ মোর কনসার্ন অ্যাবাউট দ্য ড্রামা, যে প্রত্যেকটা সিনে যা হচ্ছে তার পিছনে লজিকটা কী রয়েছে, ড্রামা রয়েছে কিনা সেখানে, ইমোশন রয়েছে কিনা সেখানে, সেগুলোর ওপর সে বেশি ফোকাস ছিল। প্রত্যেকটা ক্যারেক্টার যেন ইকুয়ালি স্পেস পায়, তো সেটা প্রশান্ত নীল এনশোর করছে। তিনি বলছেন যে আমি আমার অন্য ছবিতে যেরকম একটা এডিটিংয়ের স্টাইলাইজেশন থাকে, ফাটফাট কেটে বেরিয়ে যায়, ক্যামেরা প্রচণ্ড মুভ করে করে, সেগুলো এবারে আপনারা পাবেন না। এবারে আমার গল্পটা ফোর ফ্রন্টে বলবে হচ্ছে অ্যাক্টার্সরা, মানে আমার পারফরমেন্সের উপর প্রচণ্ড বেশি ফোকাস থাকবে, গল্পটা আমার যাই এগোবে সেখানে ড্রামাটা প্রচণ্ড প্রাধান্য পাবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাক্টারদের মাধ্যমে, পারফরমেন্সের মাধ্যমে সেটা বেরোবে। ওই জন্য আপনারা যদি দেখেন প্রত্যেকটা ভালো ভালো অ্যাক্টারকে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত গুপ্তা থেকে শুরু করে আমাদের আমাদের 12th ফেলে যে বিক্রান্ত মাসের সাথে যে ওর বন্ধু হয়েছিল, যে ওকে খুব হেল্প করছিল, ও রয়েছে, আশুতোষ রানা রয়েছে, জুনিয়র এনটিআর নিজে ভালো অভিনেতা, রুক্মিণী বাসান্ত রয়েছে। তো দেখবেন প্রচুর ভালো ভালো অভিনেতাদেরকে কিন্তু কাস্ট করা হয়েছে, অনিল কাপুর রয়েছে, তো প্রচুর ভালো ভালো মানে অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে। তো সেটা আর কি একটা ইন্টারেস্টিং। তো তিনি বলেছেন যে ও প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু একটা করে ব্যাক স্টোরি থাকবে, তাদের রিজনস রয়েছে কেন এটা হচ্ছে। এবং তিনি একটা এক্সাম্পল দিয়েছেন কেজিএফের সাথে তুলনা করে, যে আমরা কেজিএফ 1-এ দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রিউস বম্বে আসছে মানে কন্ট্রাক্ট দিতে রকিকে, যে তোকে কেজিএফে গিয়ে গারুডাকে মারতে হবে। এবার এই অ্যান্ড্রিউস চরিত্রটা কে, তার ফ্যামিলিতে কে আছে, সে কেন করছে, তার কি মোটিভেশন, সেগুলো আমরা দেখাচ্ছি না। ওই ক্যারেক্টার্সগুলো রয়েছে, যেরকম সালারের ক্ষেত্রেও প্রচুর ক্যারেক্টার ছিল, বাট প্রত্যেকের ব্যাক স্টোরি ইত্যাদি, প্রত্যেকের ক্লিয়ার মোটিভেশন কিন্তু আমাদের কাছে ছিল না। বাট এবারে কিন্তু তিনি বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে রাখবো আর কি, বেক করেছি ধরে ধরে, প্রত্যেকটা মানে ক্যারেক্টারের ইম্পর্টেন্স আছে গল্পের মধ্যে, এবং তাদের ব্যাক স্টোরি রয়েছে, তাদের সব কিছু ডাইনামিক্স ক্লিয়ার রয়েছে। এবং এবারে ড্রামাটা এবং পারফরমেন্সটা ফোর ফ্রন্ট পাবে, এটা কিন্তু তিনি বলেছেন। এবং জুনিয়র এনটিআর এটাকে নিয়ে বেশি কনসার্ন ছিল, এবং তাই জন্য
সে এবং জুনিয়র এনটিআর বলছে যে আমরা দুজন মিলে কাইন্ড অফ রাইট করেছি, আমরা ডিসকাস করেছি আইডিয়াস ইত্যাদি, ড্রামাটাকে আর কি তৈরি করছে, এবং তারপরে আমার 6জন রাইটার এই ছবিটার উপর কাজ করেছে, এবং টোটাল ইট টুক আস 5 years টু কাম আপ উইথ দ্য স্ক্রিপ্ট আর কি, এরকম আর কি প্রশান্ত নীলের বক্তব্য। তিনি এটাও বলেছেন যে ছবির যে গল্পটা সেটা দুটো সিটির মধ্যে মেজরলি টেক প্লেস করবে, যেটা ম্যাপের মধ্যে ওরা গ্লিমসের মধ্যে এস্টাবলিশ করে দিয়েছে। একটা হচ্ছে মুম্বাই, যেখানে আফগান ট্রেডিং কোম্পানিটাকে দেখানো হয়, এবং দেখবেন গ্লিমসের মধ্যে বেশিরভাগ আফগান ট্রেডিং কোম্পানির লোকেদেরকেই আর কি এস্টাবলিশ করেছে। আর এছাড়া ছবির গল্পটা ক্যালকাটা থেকেও হবে আর কি, এই যে গোল্ডেন ট্রেডিং কোম্পানি আছে যারা গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে অপারেট করে, তাদের আর কি হেডকোয়ার্টারের জায়গাটা হচ্ছে, মানে অপারেশনের জায়গাটা হচ্ছে ক্যালকাটা। একটা বম্বে, একটা ক্যালকাটা, এই দুটো শহরের মধ্যেই গল্পটা হবে। এটা ম্যাপের মধ্যে দেখবেন ওরা দেখিয়ে দিয়েছিল, প্রশান্ত নীল কিন্তু সেটা নিজে কনফার্ম করে দিয়েছে। অন্যদিকে কিন্তু এই যে গোল্ডেন মানে ট্রেডিং কোম্পানি, তাদের দিকটা কিন্তু একেবারে দেখায়নি। তো এবার এই যে টবিনো থমাসের যে চরিত্রটা প্লে করার কথা ছিল, যেটা মেন অ্যান্টাগনিস্ট, এবার সে ওই গোল্ডেন ট্রেডিং কোম্পানির কিনা, নাকি আরেকটা জুনিয়র এনটিআর রয়েছে ডাবল রোল, সে হয়তো ওইখানে গোল্ডেন ট্রেডিং কোম্পানিতে থাকতে পারে, এরকম নানান রকম জিনিস হতে পারে। বাট যেহেতু ডিরেক্টর এখন অবধি বলছে ড্রামাটার ওপরই বেশি এনহ্যান্সমেন্ট করছে, এ করছে, তো আমি এসব ফ্যান থিওরি ইত্যাদি নিয়ে ভাববো না। এবং শেয়ার্ড ইউনিভার্সের কথা, যে ওই সময় যখন এরা আর কি মানে আফগান ট্রেডিং কোম্পানি বিজনেস করছিল, খান স্যারেরকে ওদেরকে কাট দিতে হতো, কারণ সেই সময়টাতেই মানে এক্স্যাক্টলি সেম প্যারালাল টাইম লাইনেই কিন্তু সালারের ওই যে খান স্যারের গল্পটা ইত্যাদি সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম। তো সেটাও আর কি আমি এক্সপেক্ট করছি না, কারণ যেহেতু ডিরেক্টর নিজে এসে বলে দিয়েছে যে শেয়ার্ড ইউনিভার্সের ব্যাপারটা নেই আর কি। যে থিওরিগুলো প্রচুর বেশি হয়েছিল হচ্ছে সালার এবং কেজিএফ এর সময়। সালার যখন আসছিল লোকে ভাবছিল কেজিএফ ইউনিভার্সেরই পার্ট, এবং সেই অনুযায়ী লোকে ফ্যান থিওরিজ বানাচ্ছিল, অ্যান্টিসিপেশন তৈরি করছিল, এবং তাতে সালার এমনি ছবি হিসাবে খুবই ভালো, খুব মানে পরপর গুজবাম মোমেন্টস আছে, দুর্দান্ত হিরোইজম আছে। বাট তা সত্ত্বেও যেহেতু লোকের এক্সপেকটেশন ছিল যে একটা ইউনিভার্স হবে, সেখানে থেকে লোকে কোথাও ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। আর প্রশান্ত নীল এক জায়গায় এটাও বলছেন, মানে তিনি ডিনাই করে গেছেন, তিনি ডিটেলে বলেনি, মানে ভারতীয় জাঙ্গান ওনাকে জিজ্ঞাসা করেছিল যে এই ছবিটার মধ্যে মানে বাইবেলের কিছু জিনিসপত্র, কিছু বিবলিক্যাল জিনিসপত্র আছে কিনা আর কি। বিকজ একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি রুক্মিণী বাসান্দা আর কি বলছে, ভার্সেসগুলো বলছে, তো সেখানে উনি বলেছেন যে হ্যাঁ রয়েছে রেফারেন্স, বাট আমি সেটা এখন এই মুহূর্তে বলে দিতে চাই না, আমি এগুলো বলতে চাই না আর কি, এটা তিনি ক্লিয়ার করে দিয়েছেন। আর তিনি বলেছেন যে যতটা সময়ের প্রয়োজন ছিল ততটা সময় তিনি গল্পটাকে দেবেন, তার মানে এটা 2 পার্টে আসবে সেটা আমরা জানি। এবং দেখুন এখন ধুরন্ধর এসে দেখিয়ে দিয়েছে, বা তার আগে অ্যানিমাল, পুষ্পা 2, এগুলো যে রান টাইম ডাজেন্ট ম্যাটার, যদি আপনি এঙ্গেজ করে রাখতে পারেন তো 4 ঘন্টার ছবি হচ্ছে। তো সেখান থেকে এর এক একটা পার্ট যদি 3.5 ঘন্টা 4 ঘন্টার হয়, তো আমি কিছু আর কি মানে অবাক হব না আর কি। তো দেখা যাক আর কি কীরকমভাবে প্রশান্ত নীল পুরো জিনিসটাকে কারণ খুব ইন্টারেস্টিং লাগছে প্রত্যেকের, কিন্তু এই একটাই প্রশংসা যে জেনারেলি এই ধরনের টিজারে, এটা ভারতীয় জাঙ্গানও জিজ্ঞাসা করছিলেন যে এই ধরনের টিজারে হিরোর মাস মোমেন্টস খালি দেখানো হয়, ঠিক আছে, অ্যাকশন ইত্যাদি ফাস্ট কাটসে বেরিয়ে যাও, বাট সেটা করা হয়নি। রাদার যে ওয়ার্ল্ডটা, যে ওয়ার্ল্ডের মধ্যে অপারেট করছে, সেই ওয়ার্ল্ডটাকে এস্টাবলিশ করা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, এবং তার পরবর্তীতে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন ক্যারেক্টার সেগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং তার মধ্যে হিরো একজন। তো এই ব্যাপারটা যে একটা নতুন রকমের ফিল দিচ্ছে, সেই ব্যাপারটাই কিন্তু সবাই প্রশংসাও করেছে। এবং ভারতীয় জাঙ্গান প্রশান্ত নীলকে জিজ্ঞাসা করেছে তখন বলছে যে আমি হিরোর সাথে আলোচনা করেছিলাম যে টিপিক্যালি মাস মোমেন্টসই দেখানো হয়, বাট সেখান থেকে আমরা ডিসাইড করি যে না, আমরা গল্পটা কী হতে চলেছে সেটা আমরা গিভঅ্যাওয়ে করব, সেটা আমরা দেখিয়ে দেবো, যে আমরা গল্প কিছু লুকাবো না, আমরা গল্প আগে থেকেই জানিয়ে দেবো, বাট কীভাবে জিনিসপত্রগুলো টার্ন আউট করছে, কীভাবে আর কি গল্পটা আনফোল্ড করছে, সেটা লোকে দেখতে বেশি ইন্টারেস্টেড হবে, সেটা লোকে দেখতে হলে যাবে, এই ধরনের জিনিস প্রশান্ত নীল কিন্তু বলেছেন। তো এই ছিল মোটামুটি 1 ঘন্টার ইন্টারভিউ। আপনারা অবশ্যই ইন্টারভিউটা চেক আউট করে দেখুন, বাট সেটার কোথাও কি সামারি আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।